শুরু করছি টপ নিউজ এট 6। শুরুতেই আমরা চোখ রাখবো এসএসকেএম এর দিকে। পুলিশের জালে এসএসকেএম এর দালাল চক্রের মূল পান্ডা রাজেন মল্লিক নামে গ্রুপ ডি ওই কর্মীকে আজ বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। দিন কয়েক ধরেই এসএসকেএম এ দালাল চক্র ভাঙতে অভিযান চলছিল, আর তারই অঙ্গ হিসেবে আজ প্রগ্রেসিভ এমপ্লয়িজ ইউনিয়নের সেক্রেটারি রাজেনকে গ্রেফতার করে পুলিশ। রাজেন মদন মিত্র ঘনিষ্ঠ বলে পরিচিত। একই সঙ্গে এসএসকেএম এর রোগী সহায়তা কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন রাজেন। আর তাকে গ্রেফতারের পরে উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। কর্তৃপক্ষকে না জানিয়ে রাজেনকে কেন গ্রেফতার করা হলো তা জানতে চেয়ে হাসপাতাল সুপার ও ডিরেক্টরের ঘরের সামনে বিক্ষোভে বসেন গ্রুপ ডি কর্মীরা। কর্মবিরতির হুমকিও দেন তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তিনি, আলোচনা করেন সুপার ডিরেক্টরের সঙ্গেও। যদিও এ নিয়ে মুখ খুলতে চাননি অরূপ বিশ্বাস, সম্প্রতি যিনি রোগী কল্যাণ সমিতির দায়িত্বে এসেছেন। পিডব্লিউডির কাজগুলো নিয়ে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে ঘুরে ঘুরে দেখছি কোথায় কি কাজের, কোথায় কি সমস্যা, কোথায় এগিয়ে গেছে, কোথায় পিছিয়ে আছে, সবটাই পর্যালোচনা করছি। আমি আমার কাছে কোনো খবর নেই। আমরা এখন সরাসরি চলে যাবো এসএসকেএম চত্বরে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সিজার মন্ডল। সিজার, যদিও অরূপ বিশ্বাস খুব সতর্কভাবেই কি প্রসঙ্গে এসেছেন সেটা বলতে গিয়ে তিনি বললেন যে সার্বিক পর্যালোচনার জন্য তিনি সেখানে গেছেন, কিন্তু আসল পরিস্থিতিটা কি এই মুহূর্তে এসএসকেএম চত্বরের? দেখো, এসএসকেএম চত্বরে মন্ত্রী আসার পরে যদিও তিনি দাবি করেছেন যে তিনি এই বিক্ষোভের জন্য তিনি আসেননি বা সেটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি আসেননি, তার দাবি যে এসএসকেএম এর সার্বিক উন্নতি, সেই উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা রূপায়ণের জন্য তিনি একটা ভিজিটে এসেছিলেন। তিনি পিডব্লিউডির লোকজনকে, ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে এসেছিলেন, বিভিন্ন ওয়ার্ড তিনি ঘুরে দেখেন। কিন্তু এটাও সত্যি, তিনি এই বিষয়টার সঙ্গে সম্পৃক্ত হতে না চাইলেও তিনি আসার পরেই কিন্তু এই বিক্ষোভ কিন্তু এখান থেকে উঠে গেছে। অর্থাৎ কোনো একটা জায়গায় তিনি যে মাত্র কয়েক মিনিট প্রথমে এসে বিক্ষোভকারীদের মধ্যে দিয়েই তিনি যখন ডিরেক্টরের ঘরে যান এবং সেখানে বিক্ষোভকারীরা তখন ছিলেন, সেখানে কি হয়েছে আমরা জানি না, কিন্তু তারপরে আকস্মিকভাবে কিন্তু এখানে আর কোনো বিক্ষোভ নেই। এখন কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। খুব সংক্ষেপে সিজার, তোমার কাছে জানতে চাইবো যে যেভাবে সম্প্রতি দালাল চক্রের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে, কতটা গভীর অবধি ছড়িয়ে রয়েছে এর শিকড়, কি বলছেন তদন্তকারীরা? দেখো, আজকের যে গ্রেপ্তারি সেটাই কিন্তু যথেষ্ট বড় প্রমাণ যে এসএসকেএম এর রন্ধ্রে রন্ধ্রে কিন্তু এই দালাল চক্রের যে টেন্টাকেলস সেটা কিন্তু ছড়িয়ে রয়েছে। এবং এতদিন পর্যন্ত এই যে সাম্প্রতিক অভিযান দালাল চক্রের বিরুদ্ধে, সেখানে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারা কিন্তু কেউ কর্মী ছিলেন না। রাজেন মল্লিক একদিকে যেমন একজন কর্মী, তার পাশাপাশি কিন্তু তিনি এখানকার অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একজন নেতা। তিনি গ্রুপ ডি যে ইউনিয়ন, প্রগ্রেসিভ এমপ্লয়িজ ইউনিয়ন, তার সেক্রেটারিও। যদিও তার অনুগামীরা দাবি করছেন যে তার সঙ্গে দালাল চক্রের কোনো যোগ নেই, কিন্তু তার পাশাপাশি কিন্তু পুলিশ কিন্তু স্পষ্টভাবে জানাচ্ছে তিনি কিন্তু দালাল চক্র অন্যতম নিয়ন্ত্রক ছিলেন। এবং সেই জায়গা থেকে রাজেন মল্লিকের গ্রেপ্তারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দালাল চক্রকে ভাঙতে, এমনটাই পুলিশের দাবি। সিজার, আপাতত তোমায় ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো কাছাকাছি এলো টাটা গোষ্ঠী। মেদিনীপুর আইটিআই কে দত্তক নিল টাটা মেটালিক্স। নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই সংক্রান্ত মৌ সই হয়েছে। কর্পোরেট সংস্থাগুলির সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর এর আওতায় এই টাকা খরচ করা হবে। এই আইটিআই থেকে বছরে 1200 প্রশিক্ষিত তরুণ কাজের বাজারে আসবেন। আরও কোনো প্রকল্পে আগ্রহী হলে টাটারা বিনিয়োগ করতে পারে বলে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। I think it's a very good proposition that West Bengal government and Tata Metallic, Tata Steel all together we are doing some skill development work and all this. Our government within these 3-4 years we have already set up about 300 polytechnic colleges and ITI also. So you are taking charge of Midnapur. If you want to take charge for other also, there also you are always welcome because our infrastructure is ready. Anybody can run this institute according to their choice. এবং এখানে কোনো রকম প্রবলেম হলে আমাদের বলবেন, we will give you full cooperation, full help, always we are there. So grateful that we would now immediately be able to start off the skill development center. The trades that we are starting with, you have just mentioned, sir, there are 5 trades that we'll be starting off with, and going forward we intend to increase that. As of now, we will be training around 1200 youth per annum, ensuring that they are trained well enough to get a livelihood. Going forward, we intend to scale it up, and hopefully, with your blessings, ma'am, we will be able to do a better job going forward.
সুতপা সেন নবান্ন থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুতপা, ঠিক এই সময়টায় যখন রাজ্য সরকার এবং টাটার সম্পর্কে বরফ গলার ইঙ্গিত অনেকেই দেখছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই মৌ স্বাক্ষর কতটা সিগনিফিকেন্ট? সুতপা, কি আমাদের সঙ্গে আছো? সুতপার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ টাটা মেটালিক্সের সঙ্গে রাজ্য সরকারের মৌ অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। মেদিনীপুর আইটিআই সেটাকে কার্যত দত্তক নিল টাটা মেটালিক্স, যেটা অনেকেই মনে করছেন যে সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি টাটাদের সঙ্গে বরফ গলার ইঙ্গিত দিচ্ছেন, কালও তিনি আহ্বান জানিয়েছেন যে গোয়ালতোড়ে 1000 একর জমি, সেখানে টাটারা চাইলে প্রজেক্ট করতে পারেন। সেখানে দাঁড়িয়ে আজকের এই মৌ স্বাক্ষর সেটা এই সম্পর্কে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এমনটাই মনে করা হচ্ছে। টাটারা সিঙ্গুর ছেড়ে চলে গেলেও রয়ে গেছে ন্যানো কারখানার শেড। এই শেড ভাঙা নিয়েই এখন নানা মহলে চলছে আলোচনা। পরিত্যক্ত কাঠামোর এখন কি অবস্থা, ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। পরিত্যক্ত কাঠামো এখনো দাঁড়িয়ে, মৃত্যু হয়েছে আগেই, সব সরিয়ে নেওয়া সময়ের অপেক্ষা। সিঙ্গুরের প্রকল্প এলাকায় এখন কি অবস্থায় রয়েছে টাটাদের কারখানার শেড? এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি টাটাদের যে মেন কারখানা, সেই মেন কারখানার মধ্যে। এখানে নির্দিষ্টভাবে কারখানার শেড তৈরি হয়ে গেছে, দেওয়াল তৈরি হয়ে গেছে, সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। যাদেরকে জমি ফেরত দেওয়া হয়েছে তারা কিন্তু নিশ্চিত যে তারা এইখানে চাষ শুরু করবেন। সিঙ্গুরের জমিতে তৈরি হওয়া এও আর একটা কারখানার শেড। এখনো কিন্তু কারখানার মধ্যে গাড়ির খোল পড়ে রয়েছে, কোথাও বা ছড়িয়ে রয়েছে ইঞ্জিনের টুকরো, কোথাও বা রয়েছে সিট। এছাড়া গোটা কারখানার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু একেবারে তৈরি হয়ে রয়েছে, যেখানে রয়েছে মাঝে বিশাল বিশাল লম্বা লম্বা লোহার বিম এবং মাথায় তৈরি হয়ে গেছে বিশাল শেড। নিচের দিকে রয়েছে একেবারে পুরো ঢালাই করা জমি বা মেঝে। সিঙ্গুরের জমি চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দেওয়ার কাজ চলছে। টাটাদের এই শেড নিয়ে সরকার কি করবে তা নিয়ে বাড়ছে কৌতূহল। কিছু জিনিসপত্র আছে, সেটা আমরা ভেবেছিলাম অর্ডার পাওয়ার পরে যাদের যাদের আছে তারা সেটাকে সরিয়ে নেবে, খুবই টেম্পোরারি সামান্য জিনিস। অমিতাকে বলেছি কোনো একবার রিকোয়েস্ট করতে যে তারা যদি নিজেদেরটা সরিয়ে নেয় ভালো, না নিলে আমাদের করতে হবে, কারণ আমরা আমাদের WBSC DCA থেকে শুরু করে এখন তো ল্যান্ড ফার্মারদের হাতে রয়েছে সুপ্রিম কোর্টের রায়। তারপরও সরকার কেন টাটাদের না জানিয়ে শেড ভাঙতে চাইছে না? রাজনৈতিক মহল মনে করছে সম্ভাব্য কারণ একাধিক। একদিকে টাটাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কৌশল, অন্যদিকে বুলডোজার দিয়ে শেড ভাঙলে শিল্পমহলের কাছে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা। টাটাদের অন্ধকারে রেখে শেড ভাঙলে আইনি জটিলতা তৈরি হতে পারে, রয়েছে এমন ভাবনাও। জমি চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দেওয়া এখন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। তবে প্রকল্প এলাকার যে অংশে টাটাদের শেড রয়েছে, সেই অংশের জমি চাষযোগ্য করে তুলতে বাড়তি কাঠ খড় পোড়াতে হবে বলেই মনে করছেন সিঙ্গুরের কৃষকরা। আপনারা দেখতে পাচ্ছেন গোটা কারখানার স্ট্রাকচার যেভাবে তৈরি হয়েছে, লম্বা লম্বা বিম রয়েছে এবং তার উপরে শেড তৈরি হয়ে গেছে। অন্যদিকে যদি নিচের দিকে তাকায়, মেঝেটা যেটা তৈরি হয়ে রয়েছে, সেই মেঝেটাও কিন্তু একেবারে খুব মোটা করে সাধারণ জমির যা লেভেল, সেই লেভেল থেকে অনেকটাই উঁচু করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে সাধারণ জমির লেভেল অনেকটা নিচে, কিন্তু সেই লেভেল থেকে অনেকটা করে উঁচু করে তারপরে এই কারখানার যে মেঝে, সেই মেঝে তৈরি করা হয়েছে। সিঙ্গুরে যারা পর্চা পেয়েছেন তারা নিঃসন্দেহে খুশি, কিন্তু এই প্রশ্ন কিন্তু এখনো উঠছে তাদের মনে, জমির পর্চা তো হাতে এলো, কিন্তু চাষ শুরু করতে পারবেন তারা কবে থেকে? কারণ এইগুলো সরিয়ে নির্দিষ্টভাবে এই জমিকে আবার চাষের উপযোগী করা কতদিনের মধ্যে সম্ভব হবে তা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কেউই বলতে পারছেন না। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাদল ও নির্মলের সঙ্গে শ্রেয়সী, সিঙ্গুর, হুগলি। গোয়ালতোড় কি হতে পারবে রাজ্যের শিল্পের নেক্সট ডেস্টিনেশন? এক লপ্তে বিনা বাধায় 950 একর জমি তো কম কথা নয়। এখন দরকার উন্নত যোগাযোগ ব্যবস্থা আর পরিকাঠামো, তাহলে বিনিয়োগ সম্ভব এই এলাকায়। সিঙ্গুরের জমি টাটাদের পছন্দ হওয়ার অন্যতম কারণ অবশ্যই লোকেশন। পাশেই 8 লেনের দুর্গাপুর হাইওয়ে, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় কলকাতায়। বিমানবন্দরও হাতের কাছে, রয়েছে রেল স্টেশন। তাই সেই জমি একবার দেখার পর সিদ্ধান্ত নিতে সময় নষ্ট করেনি টাটা গোষ্ঠী। তারপর যা হয়েছে সেটা এখন ইতিহাস।
মাওবাদী তৎপরতার দৌলতে কিছুদিন আগেও সংবাদ শিরোনামে আসত গোয়ালতোড়। সেটাই এখন রাজ্যের শিল্প ডেস্টিনেশন। দুর্গা বাঁধে রয়েছে 950 একর জমি, কিন্তু কোন পথে পৌঁছানো যাবে দুর্গা বাঁধে? কাছাকাছি বড় রাস্তা বলতে 60 নম্বর জাতীয় সড়ক। প্রস্তাবিত জমি থেকে তার দূরত্ব 29 কিলোমিটার। এর মধ্যে 19 কিলোমিটার চওড়া পাকা রাস্তা, 9 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সরু কাঁচা রাস্তা, শেষ 1 কিলোমিটার একেবারে মোরামের কাঁচা পথ। গোয়ালতোড়ের আশেপাশে কোনো রেলপথ নেই। কাছের স্টেশন বলতে 28 কিলোমিটার দূরের চন্দ্রকোনা রোড স্টেশন, 18 কিলোমিটার দূরের গড়বেতা স্টেশন। মেদিনীপুর শহরও 35 কিলোমিটার দূরে। 7 কিলোমিটার দূরে রয়েছে কংসাবতী নদী। বিদ্যুতের জন্য সাবস্টেশন বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। গড়বেতার এই দুর্গাবাঁধ থেকে কলকাতা বেশ কয়েক ঘন্টার পথ। দমদম বিমানবন্দরও তাই। 2013 শেষে কোরিয়ার এক শিল্প গোষ্ঠী এই জমি দেখতে আসে। এসেছিলেন 6-7 জন। কি করলেন তারা? তারা এসে গোটায় ঘুরলো। গাড়ি যাওয়ার রাস্তাটা খুব সরু তো, সেই কারণে গাড়ি যাওয়া যায়নি। ওরা সব 4 সাইডে দেখেছিল একদম। কিন্তু তারপর আর সাড়া মেলেনি। ওই সংস্থার তরফে রাজ্য সরকারের কাছে রিপোর্টে বলা হয়, এই এলাকায় শিল্প করা যেতেই পারে, তবে রাস্তার অবস্থা খুব খারাপ, তাই শিল্পে বিনিয়োগ এই মুহূর্তে সম্ভব নয়। সম্ভবত এর সঙ্গে যুক্ত হয়েছিল মাওবাদী আতঙ্ক। শালবনীতে ইস্পাত কারখানা করার নেতিবাচক অভিজ্ঞতাও যোগ হয় তার সঙ্গে। বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নতুন করে চর্চা শুরু হয়েছে গোয়ালতোড়ের শিল্প সম্ভাবনা নিয়ে। এ নিয়ে কি মত শিল্প মহলের? এই জমির এক্সিস্টেন্সের কথাটা আমরা কেউ জানতাম না এরকম নাম নিয়ে। আর এসব ডিসিশন কোনো কোম্পানি কেউই 1 মাসের ভেতরে নিতে পারে না, ওটা অবাস্তব। যে কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে পরে কোনো বেসিক কিছু রিকোয়ারমেন্টস থাকে, সেগুলো ফুলফিল হবে কিনা আমি জানি না। হাতি আছে, সাপও আছে, মৃত্যু ভয়ও আছে, কিন্তু তা সত্ত্বেও সবচাইতে বেশি যেটা আছে তা হচ্ছে এক লব্ধে 955 একর জমি পাওয়ার সুযোগ। জমি আছে, প্রয়োজন পরিকাঠামো, রাস্তাঘাট থেকে বিদ্যুৎ। দ্রুত সব কাজ সেরে গোয়ালতোড়কে বিনিয়োগকারীদের হটস্পট করে তোলাটাই এখন রাজ্যের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে উজ্জ্বল মুখার্জি ও চম্পক দত্তের রিপোর্ট, 24 ঘন্টা। এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি, হাওড়া ব্রিজের কাছে একটি মিনি বাসে আচমকাই আগুন ধরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিধ্বংসী আগুন একটি মিনি বাস জ্বলে খাক হয়ে যায়। যদিও স্বস্তির কথা যে যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন। দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবব্রত, দেখো বটিয়া কিছুক্ষণ আগে নাকতলা থেকে হাওড়াগামী একটি মিনিবাস, যাত্রী বোঝাই মিনিবাস, সেই বাসটি যখন আসছিল এবং হাওড়া ব্রিজের যেখানে হাওড়া ব্রিজ শেষ হচ্ছে সেখান থেকে যখন হাওড়া স্টেশনে ঢুকছিল বাসটি, আচমকা সেই বাস থেকে হঠাৎই আগুন লাগে এবং ধোঁয়া বেরোতে থাকে। যাত্রীরা আতঙ্কে হুড়মুড়িয়ে তারা বাস থেকে নেমে পড়েন এবং বাসটিতে মুহূর্তের মধ্যে সমস্ত বাস থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে যত উত্তেজনা ছড়ায় ওই চত্বরে। তবে যাত্রীরা এখনো পর্যন্ত অক্ষত রয়েছে, তাদের কোনো রকম দুর্ঘটনা ঘটলেও তাদের কোনো চোট লাগেনি, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। দমকলের 2টি ইঞ্জিন কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে, কিন্তু যেহেতু এই ঘটনার পর যানজট হয়ে যায় সেহেতু দমকল আসতে বেশ কিছুটা দেরি হয়, তার ফলে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে এই মুহূর্তে কিছু ধরনের নিয়ন্ত্রণে। দেবব্রত, ধন্যবাদ।